গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমো অ্যান্ড মম। তো আরও একটা রবিবারের সকাল নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ওই যে তোমরা আগের ব্লগে দেখেছ, আমরা সবাই এখন আমার মায়ের বাড়িতে। তো সেখান থেকে রেডি হয়ে রবিবার সকাল সকাল আমরা সবাই বেরিয়ে পড়ছি একটু ঘুরুর জন্য। আমাদের এটা হঠাৎ করে প্ল্যান। গতকাল রাতে পিকনিকের আসরে আমাদের এই প্ল্যানটা হয়েছে যে সকাল সকাল আমরা চলে যাব গজলডোবার ব্রিজ দেখতে। নতুন ব্রিজটা হওয়ার পর আমরা যাইনি। তো যাই হোক, সবাই মিলে একটা গাড়ির মধ্যে আমরা গাদাগাদি করে উঠে গিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমার যে গাড়ির ড্রাইভার, মানে আমার কর্তামশাই, উনিও বেশ ভালো ড্রাইভ করেই বেরিয়ে পড়লাম আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে। তো এখন আমরা আমবাড়ি হয়ে চলে যাব গজলডোবা। তো আমবাড়ির রাস্তাটার পাশ দিয়ে ছিল একটা রেল লাইন, আর সেখানেই দেখো একটা মালগাড়িও যাচ্ছে, যেটা দেখে মিমো ভীষণ খুশি, কারণ মালগাড়িটা ছিল দারুণ কালারফুল। জানি না এর ভেতরে কি আছে। তো আমরা এখন খুব গতিতেই এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তা আজ সকাল থেকে ভীষণ রোদ উঠেছে, প্রচণ্ডই গরম বাইরে। তো এখন আমরা গজলডোবার যে ক্যানেলের রোডটা সেটা দিয়ে যাচ্ছি। এক সাইডে বাড়িঘর আর অন্য সাইডে রয়েছে তিস্তা ক্যানেল। এই ক্যানেলের জলটাই আমরা পিউরিফাই হয়ে আমাদের বাড়ি বাড়ি ওই জল যে পৌঁছয় সেটা। তো যাই হোক, আমরা যেতে যেতে রাস্তায় প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। এই দুপুরের কাঠফাটা রোদে গজলডোবায় গিয়ে দাঁড়ালে শরীর খারাপ লাগবে, তাই জন্য ঠিক করলাম যাওয়ার পথে আমরা যদি একটু বোদাগঞ্জ হয়ে যাই, মানে ভ্রামরী দেবীর মন্দির। আর এই দেখো, যাওয়ার সময় আমরা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম, যখন রাস্তায় পড়েছে একটা কুল গাছ। তো এত পাকা কুল দেখে আমরা আর গাড়িতে বসে থাকতে পারিনি, ঝটপট দাঁড়িয়ে আমাদের সেই ইচ্ছেটা পূরণ করছি, ছোটবেলায় যেটা আমরা সবসময় করতাম। তো এখানে কাটার ভয় আর কারণ নেই। ও হ্যাঁ, কাটা থেকে একটা হাসির কথা তোমাদের বলি। কুল গাছে যে কাটা হয় সেটা আমার এই বড় ভাগ্নে এতদিন জানতোই না। ও বেচারার কোনো দোষ নেই, ও ছোটোর থেকে কুল গাছের তলায় গিয়ে এইভাবে কুল পাড়ার সুযোগটা পায়নি। তো এই কথাটা শুনে তো আমরা সবাই হেসে লুটোপুটি। যাই হোক, ওকে বললাম নিজে হাতে কুল ছেড়, তাহলেই বুঝতে পারবি কুল গাছে কাটা থাকে। তো রকি এদিকে লাঠি জোগাড় করে নিয়ে এসছে, লাঠি দিয়ে গাছের মধ্যে বাড়ি দিয়ে আমরা বেশ অনেকগুলো কুলি পেরেছি, 2 হাত ভরে কুলও কুড়িয়েছি। ওই দেখো, সব কুলগুলো গড়িয়ে পড়ে যাচ্ছে, তুলতে গিয়ে তো আমি একবার নিচে গড়িয়ে যাওয়ার জোগাড়। যাই হোক, ভীষণ আনন্দ করে আমরা কুল পেরে নিয়ে গাড়িতে উঠে কুল খেতে খেতে চারিদিকের মনোরম দৃশ্য দেখছি আর চলে যাচ্ছি ভ্রামরী দেবীর মন্দিরের দিকে। তো এখানে দেখতে পাচ্ছ শাল সেগুনের জঙ্গল, আবার কোনো কোনো সময় ছোট্ট ছোট্ট চা বাগান পড়ছে। গ্রামের ভেতরকার রাস্তা, বাড়িঘরও আছে, আবার কোথাও কোথাও রয়েছে ধুধু মাঠ, চাষের জমি। ভীষণ সুন্দর আমাদের এই ডুয়ার্সটা, মানে বলে বোঝানো যাবে না। তো আমরা যাব ভ্রামরী দেবীর মন্দিরে। মা বাবা অনেকদিন হলো ওখানে গিয়েছিল, তো আজ ঠিক করলাম মা বাবাকেও একটু ঘুরিয়ে নিই। আমরা তো প্রায়ই বেরোই, তো মাদেরকে তো সবসময় নিয়ে যাওয়া হয় না। ভ্রামরী দেবীর মন্দিরের কিন্তু অনেকগুলো গল্প রয়েছে, আমিও যদিও সবগুলো জানি না, তবে যেটুকু শুনেছি এই মন্দিরটা হলো ত্রিশ্রোতা ভ্রামরী দেবীর মন্দির, এই নামে পরিচিত। তিস্তা নদীর ধারে মন্দিরটার অবস্থান, আর বলা হয় 3টি স্রোতের মিলনস্থলে নাকি এই মন্দিরটি রয়েছে। এখন যদিও ম্যাপটা একটু চেঞ্জ হলেও হতে পারে, কারণ নদীর গতিপথ তো মাঝে মধ্যেই চেঞ্জ হয়। তো এই মন্দিরের দেবী ভ্রামরী দেবী রূপে পূজিতা হন। পৌরাণিক কাহিনীতে শুনেছি অরুণাসুর নামে একজন অসুর যখন স্বর্গরাজ্যে গিয়ে দেবী পার্বতীকে মানে বন্দি করে নিয়ে চলে আসতে চাইছিলেন, সেই সময় নাকি দেবী ভ্রামরী রূপ ধারণ করেছিলেন, কারণ অরুণাসুর ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন
যে তাকে নাকি কোনো দ্বিপদী বা চতুষ্পদী প্রাণী হত্যা করতে পারবে না। তাই তার মধ্যে একটা অহংকার তো ছিলই অমরত্বের। তাই জন্য দেবী ভ্রামরী রূপ ধারণ করলেন এবং প্রচুর ভ্রমরকে আহ্বান করে দংশনের মধ্য দিয়ে অরুণাসুর এবং তার সৈন্যবাহিনীকে বধ করেছিলেন। তো দেবীর সেই রূপটাই এখানে পূজিত হচ্ছে। আর এটা হলো আমাদের 51 পীঠের মধ্যে একটি শক্তিপীঠ। কারণ দেবীর বাম পায়ের চরণ এখানে নাকি পড়েছিল যখন কাল ভৈরব সতীর দেহ নিয়ে তাণ্ডব করছিলেন। সেই সময় আমাদের পৃথিবীকে রক্ষা করার জন্য বিষ্ণু সুদর্শন চক্র চালিয়ে দেবীর দেহটা খণ্ড বিখণ্ড করেছিলেন। তারই একটি খণ্ড অর্থাৎ বাম পায়ের চরণটা আমাদের এই মন্দিরে পতিত হয়েছিল। তো সেখানেই ধীরে 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 লোকমুখে প্রচলিত হতে হতে আজকের এই মন্দির। এই মন্দিরের পেছনে না অনেক লৌকিক পৌরাণিক কাহিনী বিদ্যমান, যদিও সবটা আমরা জানি না। তো এটা হলো ভ্রামরী দেবী যেটা দেখতে পাচ্ছ, আর ভেতরে যাওয়ার পর রয়েছে গর্ভগৃহ, যেখানে দেবীর চরণখানাও রয়েছে। তোমাদের দেখাচ্ছি। এই যে দেবী ভ্রামরীকে দেখতে পাচ্ছ, আমার একবার সুযোগ হয়েছিল এই দেবীকে নিজে হাতে গয়না শাড়ি এইগুলো পরিয়ে সাজিয়ে দেওয়ার। মানে আমার বিয়ের পরের বছরই আমি এখানকার বাৎসরিক উৎসবে গিয়েছিলাম, সেই সময় আমি এই কাজটা করার সুযোগ পেয়েছিলাম। তো এই যে দেখো গর্ভগৃহ, আর এই যে সামনে লাল সিঁদুরে একদম ঢাকা যে অংশটা, এটাই হলো দেবীর বাম পায়ের চরণখানা। মন্দিরটা ভীষণ জাগ্রত। আর এখানকার পুরোহিত মশাইয়ের মুখেই শুনেছি যে এখনও নাকি মাঝে মধ্যে অমাবস্যা পূর্ণিমা ভোর রাতের দিকে মায়ের পায়ের নুপুরের আওয়াজ এখানে পাওয়া যায়। অনেকেই নাকি সেটা শুনেছেন। তো যাই হোক, সেগুলো লৌকিক বিশ্বাস। আর এখন এই মাঘী পূর্ণিমায় কিন্তু এই মন্দিরে বাৎসরিক উৎসব পুজো মেলা এসব চলছে। তো তোমরা যদি চাও এই মুহূর্তে যদি ওখানে যাও, মেলাটা তোমরা দেখে আসতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ জোড়া বটগাছ, এটা কিন্তু এই মন্দিরের একটা বিশেষ আকর্ষণ। বটগাছটা দেখো দুটো গোড়া কিন্তু একেবারেই আলাদা, আলাদাভাবে উঠে গিয়ে দুটো এত সুন্দরভাবে মিলন ঘটেছে যেন এদেরকে কেউ আলাদা দুটো গাছ বলতেই পারবে না। মানুষের বৈবাহিক সম্পর্কটা যেমন স্বামী আর স্ত্রী, দুটো আলাদা মানুষের মধ্যে বিবাহ বন্ধনের মাধ্যমে যে মনের মিলটা, সেটাই যেন এই গাছ দুটোর মধ্যে দেবী ফুটিয়ে তুলেছেন। এখানে রয়েছেন আমাদের ভ্রামরী দেবী, আর যে ভৈরব কাল ভৈরব মহাদেব, তিনি রয়েছেন এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেরই ময়নাগুড়িতে জলপেশ মন্দিরে। তো এই মন্দিরের এই অংশটা নতুনভাবে বাড়ানো হয়েছে। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। আর যে গাছ দুটো দেখতে পেলে না, গাছ দুটোর মধ্যে কিন্তু প্রচুর মৌমাছির বাসা রয়েছে। মানে যেহেতু এটা ভ্রামরী মন্দির, তাই ভ্রমর এখানে আপনা থেকে এসে বাসা বেঁধে থাকে। মন্দিরের শেষ প্রান্তে ছিল ধুধু মাঠ, চাষের জমি, আর এই যে পুকুরের মতো দেখছো, এখানে বর্ষাকালে কচুরিপানা আর পদ্ম ফুল ফুটে থাকে। এই মন্দিরটা এখনো শুরু হয়নি, কাজ চলছে। তো ওই দেখো জোড়া বটগাছখানা। মন্দিরের বাইরে মানে সামনের দিকটাতে একটা শিব ঠাকুরের মূর্তিও ছিল বিরাট বড়। তো আমরা মন্দিরটা অনেকক্ষণ দেখে বুঝে চলে এলাম আমাদের আজকের লাস্ট আকর্ষণ বা ডেস্টিনেশন বলতে পারো, গজলডোবার নতুন ব্রিজে। ওই যে দেখতে পাচ্ছ গোলাকৃতির সেই ব্রিজখানা, দারুণ সুন্দর। মানে আমরা উত্তরবঙ্গবাসীরা এটা কিন্তু একটা দারুণ উপহার পেয়েছি। আর এই জায়গাটাও পর্যটনের ক্ষেত্রে এখন ভীষণ উন্নত। বিভিন্ন হোটেল, ছোট ছোট দোকানপাট এইসব দিয়ে না এখানকার যে গরিব মানুষগুলো, যারা কোনোদিন হয়তো এটা স্বপ্নেও ভাবেনি, তারা জীবিকা নির্বাহ করছে, বেশ ভালোভাবে দিন যাপন করছে। তো দুপুর পরে মোটামুটি এখন বিকেল 4টে মতন বাজে, রোদটাও অনেকটাই এখন হালকা হয়ে এসেছে। তো আমরা এখন চলে যাচ্ছি ব্রিজের উপরে, সেখান থেকে চারিদিকটা ভালো করে দেখব। তারপর আছে এই গজলডোবার বিভিন্ন খাবার দাবারের দোকান, সেখানে তো একবার ঢুমারতেই হবে।
তো এই দেখো আমরা আমাদেরকে আবার মিমুর বাবা ব্রিজের গোল রাউন্ড করে করে ঘুরিয়ে ব্রিজের ওপরে নিয়ে এসেছে। অনেক বড় আর খুব সুন্দর। তো ব্রিজে ফটো তোলা, রিলস বানানো এইসবের ভিড় সবসময় লেগে আছে। তো খুব যে বেশি ভিড় ছিল বলবো না, রবিবার দিন ভিড় একটু বেশিই হয়, তবে আরেকটু বাদে ধীরে ধীরে ভিড়টা নাকি শুরু হবে। সূর্য মোটামুটি পশ্চিম আকাশে অনেকটাই ঢলে পড়েছে। তো এই দেখো ব্রিজের উপরে এখন আমরা গাড়ি পার্ক করে সবাই সবার মতন একটু ঘুরে দেখছি, সেই সঙ্গে মিমু আবার একটু ফটো তুলে নিয়েছে। তো ব্রিজ ট্রিজ ঘুরে খিদেও পেয়ে গেছে আমাদের, সেই দুপুর 1টার সময় খেয়ে বেরিয়েছি। চলে এলাম আমাদের সেই লোভনীয় খাবারের দোকানে, যেখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের মাছ, যেমন রয়েছে চিংড়ি, বরলি, গলদা চিংড়ি, চিংড়ির চপ, কুচো চিংড়ির চপ, আর ধনে পাতার চপ, কারি পাতার চপ, বিভিন্ন ধরনের আইটেম, বাটা মাছ, কাঁকড়া, সমস্ত কিছু গরম গরম ভেজে দেওয়া হচ্ছে। তো আমরাও দেরি না করে এই দোকানটায় ঢুকে পড়লাম, আর সেখানে গিয়ে চা, ডিম সেদ্ধ, বিভিন্ন রকমের পকোড়া, মাছ সব কিছু খেলাম, অল্প অল্প করে টেস্ট করলাম। আর পিছন দিকে তিস্তার মনোরম দৃশ্য, সেটা তো উপরি পাওনা। খেয়ে দিয়ে অনেকটা সময় আমরা এখানে কাটালাম। এখান থেকে আবার ব্রিজের ওই সাইডটাতে আমরা, মানে ব্যারেজের ওই সাইডটাতে গিয়েও বেশ কিছুক্ষণ বসেছিলাম, সূর্যাস্ত দেখলাম। তারপর বাড়ি ফেরার পালা, সন্ধেও হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। তো আজ আমরা বেশ ভালো ঘুরলাম, মনটা ভরে গেল সবাইকে সঙ্গে নিয়ে। তো দেখা হবে পরের একটা ভ্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য বাই।